इतना मार्मिक पोस्ट और आज इस तरह का पिताजी को छोड़ने की तक की बात कर दी आपने, क्या हुआ? नहीं, मेरा कोई परिवार नहीं है। अब ये जा कर के आप संजय, रमीज, तेजस्वी यादव से पूछिए, मेरा कोई परिवार नहीं है। वही लोग निकाला है हमको परिवार से, क्योंकि रिस्पॉन्सिबिलिटी लेना नहीं है उनको। पूरा दुनिया बोल रहा है जो चाणक्य बनेगा तो चाणक्य से आप सवाल पूछिएगा। जब कार्यकर्ता चाणक्य से सवाल कर रहा है, पूरा देश दुनिया सवाल कर रहा है कि पार्टी का ऐसा हाल क्यों हुआ। अब जब संजय और रमीज इन लोग का नाम लीजिए तो आपको घर से निकाल दिया जाएगा, आपको बदनाम किया जाएगा, आपको गाली दिलवाया जाएगा, आपके ऊपर चप्पल उठा करके मारा जाएगा। दीदी तेज प्रताप जी भी दीदी उनके साथ भी गलत हुआ दीदी। কি অবস্থা, লালু প্রসাদ যাদবের কন্যা এবং যিনি কিনা একটা কিডনি বাবাকে দিয়েছেন, সেই কন্যা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। কেন না, ভাই তেজস্বী যাদব তার সঙ্গে একটা সমস্যা, মানে যে রেজাল্ট ওখানে হয়েছে 75 থেকে 50টা আসন মাইনাস, তো এই সব নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। তো এই নিয়ে আর কি কোনো চর্চা হচ্ছিল। তো যেটা ওই দুটো নাম বললেন, একটা হচ্ছে সঞ্জয় আর একটা হচ্ছে রামিজ, যাদের ছবি দেখতে পাচ্ছেন মাঝখানে। তেজস্বীর একেবারে পাশে যার ছবি রামিজ খান, আর তার পাশে সঞ্জয় যাদব। মানে এই দুজন নাকি একেবারে তেজস্বী ঘনিষ্ঠ, তারাই সব মানে ভূমিকা দায়িত্ব সব পালন করেছেন। তো এখন যখন রেজাল্ট এসছে তখন তো প্রশ্ন উঠবেই। তো প্রশ্ন এখন তোলা হচ্ছে বলে, মানে এই রোহিণী আচার্য নাম এখন, তো প্রশ্ন তুলছেন, বলছেন যে সবাই প্রশ্ন তুলছেন, তো আমিও তুলছি, বলছি কেন এরকম হলো এবং যাদের ওপরে ভর করে মানে এগোনো হচ্ছিল তারাই তো সব ডুবিয়ে দিয়েছেন। তো যখন এইসব কথা বলা হচ্ছে, চপ্পল খুলে মার হচ্ছে, বেরিয়ে যেতে বলা হচ্ছে ইত্যাদি। তো এইরকম হয়েছে, পরিবারে অশান্তি, গৃহযুদ্ধ, চলে যাওয়া। এবং আবার বলছি, এমন একজন কন্যা, লালু প্রসাদ যাদবের 7 কন্যা আর 2 ছেলে, দুজন ছেলে, একজন ওই তেজস্বী আর একজন হচ্ছেন তেজ প্রতাপ যাদব, সে আর এক রত্ন। আর 7জন মেয়ে। তো তাদের মধ্যে একজন এই রোহিণী, যিনি বাবাকে কিডনি দিয়েছেন বলে খবর, মানে প্রকাশ্যে এগুলি বলা হয়ে থাকে। তো তিনি এখন অভিমান করে বলুন বা তাকে তাড়িয়ে দেওয়া বলুন, তো তিনি এখন মানে এইরকম একটা ব্যক্ত করেছেন এবং মিডিয়াতে একেবারে আলোড়ন পড়ে গেছে, চলে যাচ্ছেন ইত্যাদি। এবং যাওয়ার সময় বলছেন, ওদেরকে জিজ্ঞাসা করুন এই ব্যাপার। তো তার মানে বাইরের লোকের এতে নিজের পরিবার টুকরো টুকরো হয়ে যাচ্ছে, বাইরের লোকেদের প্রভাব, বাইরের লোকেদেরকে বেশি বিশ্বাস, সেখান থেকে মানে পরিবারের নিজেদের মধ্যে গণ্ডগোল, এরকম একটা ব্যাপার। মধ্য কথা, এই লালু যাদব পরিবারে একটা বিরাট কোন্দল রেজাল্টের জন্যে, যাচ্ছে তাই কাণ্ড, সব ত্যায্য হয়ে যাওয়া বা সরে যাওয়া, কেটে পড়া ইত্যাদি চলছে। ওরা যাচ্ছে তাই কাণ্ড, মিডিয়াতে খবর এসছে। আরও মনে হয় আরও সমস্যায় পড়বে এই পরিবার। আসলে কতগুলো ব্যাপার আছে, তার মধ্যে একটা হচ্ছে যে পরিবার কেন্দ্রিক দল হলে কিন্তু খুব মুশকিল আছে। একটা সময় পর্যন্ত চলবে, তারপর এই রকম হবে, তারপর কেউ বিভাজিত হয়ে অন্য দল করবেন, এই করবেন, সেই করবেন, সবাই ক্ষমতার শীর্ষে আসতে চান না। আর যখনই রেজাল্ট না হয় তখনই প্রশ্ন তৈরি হয় কে কোত্থেকে মিশছেন, আসছেন। আর এই দুজনের যে নাম বলা হলো দর্শক, এই দুজনের সঙ্গে মানে বন্ধুর মতো ওরা সম্পর্ক বজায় রেখেছিলেন, খুব ঘনিষ্ঠ মানে তেজস্বীর। এবং তেজস্বী একটা সময় ক্রিকেট খেলতেন, জানেন তো, খুব ভালো কিছু খেলেননি, মানে ক্রিকেট খেলতেন, পড়াশোনা খুব একটা করেননি। 2 ছেলেই বললাম না, 2 রত্ন, পড়াশোনা কেউই সে অর্থে করেননি। খেলাধুলাতে তেজস্বী যুক্ত ছিলেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়তো একটা ম্যাচ খেলেছেন, মানে এরকম টাইপের আর কি টুকটাক। তো খেলতে খেলতে সব বন্ধু হয়ে যান এই দুজন।
তো তাদেরকে পলিটিক্সে আনা এবং দায়িত্ব দিয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়াতে চার্জে রাখা বা অন্যান্য, তো এনারাই মোটামুটি কন্ট্রোল করতেন তেজস্বীকে। এবং যেহেতু এখন রেজাল্ট হয়েছে, ফলে সেই নিয়ে বাড়ির অন্যরা প্রশ্ন তুলছেন যে আমাদের উপরে ভরসা না করে ওই যে ওদের উপরে ভরসা করছে, আর করেছো ওদের জন্য এরকম হলো, অনেকে বলছেন মানে এইরকম হয়েছে বলে একবারে গণ্ডগোল লেগে গিয়ে এখন ঘরটর ছাড়াছাড়ি হয়ে গেছে। এই যে পরিবার কেন্দ্রিক দল না, পরিবার কেন্দ্রিক দল এখনও হয়তো কোনো কোনো দল আছে ক্ষমতায় বা এগোচ্ছে, কিন্তু একটা সময় মুখ থুবড়ে পড়ে। পরিবার কেন্দ্রিক দল বেশি দিন টেকে না, পরিবার মুখ থুবড়ে পড়ে, দল মুখ থুবড়ে পড়ে, আবার নতুন কিছুর উত্থান হয়। আর অত্যন্ত মানে ক্ষমতাভোগী একটা দল, একটা পরিবার। আপনারা জানেন লালুপ্রসাদ যাদবকে পর্যন্ত জেল খাটতে হয়েছিল যা ইচ্ছা তাই, এবং কি জঙ্গল রাজ ছিল ওখানে। অনেকে তো বলছেন যে এখন লালুপ্রসাদের জমানা না, যে ওই রকম হবে আগে যেগুলো ছিল, ভোটের সময় মারামারি, খুনোখুনি, রক্তারক্তি, এখন এসব হয়ও না। এই যে এত বড় একটা ভোট হলো, একটা মানে নেই, মার্ডার নেই, ভোট পরবর্তী কোনো হিংসা নেই। ভোটের রেজাল্ট বেরিয়ে গেল 14 তারিখ, আজকে হচ্ছে 16, কোনো গণ্ডগোল নেই, কোনো খবর নেই যে অমুকের ঘর লুট করা হয়েছে, তোমার ঘর লুট করা হয়েছে। জঙ্গল রাজ যেটা আগে মনে করা হতো, এখন নেই সেই সব। বিহারে চেঞ্জ হয়ে গেছে বিহার। তো ইনারা এখনও আবার ক্ষমতায় আসতে চাইছিলেন, তো ওই হচ্ছে ব্যাপার, মানুষ একেবারে করে দিয়েছেন। তো রেজাল্ট খুব খারাপ, এখন নিজেদের মধ্যে সব গণ্ডগোল লেগে গেছে। কী ছিল পরিবার, কী ছিল আমাদের বহর, এখন সব দিনে দিনে কী হয়ে যাচ্ছে, মানে একটা বিরাট পেয়ে এসছেন না ছোটো থেকে, তো এবার সেখান থেকে খুব বিক্ষোভ তৈরি হচ্ছে, কেন সেই ক্ষমতা আমরা পাচ্ছি না, সেই নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আর মানে ক্ষমতা চলে গেলে কি হয় একটা পরিবারের, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি শুধু ভাবছি এটা দেখতে দেখতে, কবে আইবে কালীঘাটের পালারে, কবে আইবে কালীঘাটের পালারে। দেখবেন ওখানেও তাই হবে, ওখানেও তাই হবে। তেজস্বীর দিদি যেমন পালিয়ে যাচ্ছেন ঘর ছেড়ে, এখানেও দেখবেন দিদি পালিয়ে যাবেন ঘর ছেড়ে। দেখবেন কি হবে। ক্ষমতা আছে, দিদিরও গুরুত্ব রয়েছে পরিবারে, কারণ দিদিকে ফেস করে সব মানে গোছানোর ব্যাপারটা হচ্ছে না। দিদিকে ফেস করে সবাই তো মানে প্লট সময় সেবা করেও তো সব করে ফেলেছেন, দেখেছেন তো, সেসব খবর তো সামনে এসছে। তো দিদি মানে ভাই বলুন, ভাইপো বলুন, সব এখন গোছাচ্ছেন। যখনই ক্ষমতা চলে যাবে না, ওই দিদিরও দেখবেন কদর নেই, দিদিরও দেখবেন কদর নেই, দিদিকেও পালাতে হবে, বা কোথাও থাকতে পারবেন না, যেখানে আছেন ওখানেও থাকতে পারবেন না, বা থাকলেও ওই একঘরে হয়ে থাকবেন, কেউ দেখাও করতে আসবেন না। দেখবেন কি হাল হয়। আর মানুষের সঙ্গে যে কাজটা ওনারা করে যাচ্ছেন, মানুষও তো আর পরবর্তীকালে দেখতে যাবেন না যে দেখিয়েছি কেমন, ইচ্ছেই করবে না। আবারও বলছি, এখন হয়তো ওই কালীঘাট চত্বরে খুব টাইট সিকিউরিটি দেখছেন আপনারা, কিন্তু ক্ষমতা চলে গেলে, আর তাছাড়া ওখানকার মানুষেরও অনেক ক্ষোভ আমি দেখে এসেছি, অনেক ক্ষোভ। এই ওনারা থাকবেন তার জন্য গোটা পাড়ায় সিকিউরিটি, নিজের বাড়িতে যাব তাতেও 14 বার চেক করা, খুব তো ক্ষমতা চলে গেলে দেখবেন কি হয়। ওই যেমন খালপাড় ছিল, খালপাড়ই থেকে যাবে, আর ওই খালপাড়ি উনি থেকে যাবেন বা চলে যাবেন কোথাও। দেখবেন মানে উনি ক্ষমতায় এসছেন, অনেক আবেগ তৈরি করে ক্ষমতায় এসছেন, কিন্তু মানুষের মনটাকে জয় করতে পারলেন না। এটা আমার মনে হয় ওনার পলিটিক্যাল কেরিয়ারের সব থেকে নেগেটিভ একটা ব্যাপার, যে ছোট থেকে রাজনীতি করছেন, অনেক ক্ষমতা পেয়েছেন, ছোট থেকে মন্ত্রী হয়েছেন, সেন্টারে অনেক মানে দায়িত্ব পেয়েছেন, এমপি হয়েছেন, কিন্তু ওনার শেষ জামানা দেখবেন কত খারাপ কাটে। কারণ উনি এমন একটা ছাপ তৈরি করে যাচ্ছেন রাজ্যে, মানুষের কোনোদিন ওনাকে ভালো চোখে দেখবেন না, কোনোদিন ভালো চোখে দেখবেন না। এর আগেও মুখ্যমন্ত্রী এখানে হয়েছেন, তারা প্রয়াত হয়েছেন, কিছু কেমন বিষয় নিয়ে হয়তো প্রশ্নও তৈরি ছিল, কিন্তু মানুষ তবু একটা জায়গায় ভক্তি দেখিয়েছেন। কিন্তু ইনি যা করছেন না, এটা ভক্তি দেখানোর মানে কোনো জায়গা থাকবে না। পার্টিতে যেটা আছে সে তো উড়ে যাবে, আর ভক্তি দেখানোর কোনো জায়গা থাকবে না। আর আবারও বলছি, ক্ষমতা চলে গেলে দেখবেন খান হয়ে যাওয়া পরিবারটা দেখবেন। গণেশ ওই দিকে, কার্তিক ওই দিকে, সরস্বতী ওই দিকে, সব দেখবেন সব কীরকম অবস্থা হবে, এটাই হয়। তো দর্শক, আপনাদের কি মনে হয়, হবে না? মানে ক্ষমতা না থাকলে এখন যেভাবে তারা আছেন ঐক্যবদ্ধ, তাও মাঝে মধ্যে শুনি গণ্ডগোল, মানে তাও এটা থাকবে
নাকি ক্ষমতা আছে বলে এখন দিদির এত কদর চলে গেলে, যেটা আমি বলছিলাম সেটা। আপনাদের কি মত অবশ্যই বলবেন। এবং বিহার থেকে যে খবরটা দেখছেন, কেনই বা ওখানে এইরকম ঘটনা ঘটছে, নিশ্চয়ই খবর আপনাদের কাছে আছে, কিন্তু খবরের বাইরেও তো আপনাদের একটা ধারণা আছে, ধারণা থাকতেই পারে না, যে কেন পরিবারটার মধ্যে এরকম খান খান অবস্থা, কেন এইরকম ঘর ছেড়ে চলে যাওয়া, অমুক তমুক এইরকম, যে যিনি বাবাকে কিডনি দিয়েছেন তিনি, মানে বাবাকে কিডনি দিয়েছেন তিনি পালাচ্ছেন, বা তাকে চলে যেতে বলা হচ্ছে বা তাড়িয়ে দেওয়া হচ্ছে, যাই বলি না কেন, কেন এরকম অবস্থা? ব্যাখ্যা দিন তো আপনারা, ব্যাখ্যা দিন, বলুন আপনাদের যা মত, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।